আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতির যে পারিপার্শ্বিকতা, অর্থাৎ আমাদের এই ঢাকা শহরে এবং আমাদের পার্শ্ববর্তী দেশে যে ঘটনাগুলো ঘটে চলেছে, তার প্রেক্ষিতে বাংলাদেশে একটি দক্ষিণপন্থী ধর্মভিত্তিক রাজনৈতিক দল বা রাজনৈতিক সরকার বলতে গেলে অনিবার্য হয়ে পড়েছে, এবং এটা অনেক আগে অনিবার্য হয়ে পড়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, সেটি মূলত জামাত চালাতো, এবং সেই যে সেই চালানোটিকে একটি নিয়মতান্ত্রিকভাবে গণতন্ত্রের যে রূপ, এটি দেওয়ার জন্যই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা হয়েছিল। যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে একটা যুদ্ধ হয়েছিল, শেখ হাসিনার বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছিল, বলা হয়ে থাকে যে এটা একটা ম্যাটিকুলাস ডিজাইন ছিল, এবং সেই ডিজাইনের অধীন এমন কিছু করা হয়েছে যেটি এই মুহূর্তে বলা ঠিক হবে না। শেখ হাসিনাকে হটানোর জন্য গেরিলা যুদ্ধ, সম্মুখ যুদ্ধ, আন্দোলন, লড়াই, সংগ্রাম, গুপ্ত হত্যা, মানে আপনি আপনার রাজনৈতিক অপোনেন্টকে, একটা রাষ্ট্র শক্তিকে বিপদে ফেলার জন্য, তাকে ক্ষমতাহীন করার জন্য যা যা করার দরকার আন্দোলনকারীদের, অর্থাৎ জুলাই আগস্ট আন্দোলনকারীদের সব রকম প্রস্তুতি ছিল বলে তারা বিভিন্ন সময় সেটা প্রকাশ করেছেন। পরবর্তীতে যখন তারা ক্ষমতায় এলো, আসার পর তাদের যে আত্মবিশ্বাস এবং তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা, এবং তারা যেভাবে রাষ্ট্রটি পরিচালনা করতে চাইল, এটার মধ্যে হয়তো মারাত্মক কোন ত্রুটি ছিল। যেমন জামাতের কথাই বলি, তারা মাজার ভেঙে শরিয়তি আইন বা যাকে বলা হয় শরিয়া আইন চালু করা থেকে শুরু করে অন্য যে সকল বিষয়ে তারা খুব বাড়াবাড়ি করছিল, এই বিষয়গুলো সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। 2 নম্বর হলো যে তরুণদের মধ্যে একটা বিরাট অংশ সারা বাংলাদেশে তারা সমন্বয়কের নাম দিয়ে একের পর এক মব, এবং সেই অশ্রাব্য, অশ্লীল যে মব তারা শুরু করলো, সেই মবের কারণে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষের মধ্যে প্রথমত আতঙ্ক, দ্বিতীয়ত একটা সি রব, যে মানুষ এত খারাপ হয়, এত বাজে হয়, এরকম একটা শব্দ উঠে গেল। 3 নম্বরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জামাত এবং এনসিপির একটা দূরত্ব তৈরি হয়ে গেল। অর্থনৈতিকভাবে সফলতা এলো না, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বা ম্যাট্রিকুলাস ডিজাইনের সঙ্গে যে সকল বিদেশি পশ্চিমা শক্তি ছিল, তারা পিছিয়ে চলে গেল। আর শেখ হাসিনা রেজিম পতনের জন্য যদি ভারতের একটা জাস্ট আমেরিকার প্রভাবে নিউট্রাল একটা ভূমিকা থাকে, সেই জায়গা থেকে ভারত সরে গিয়ে সরাসরি আওয়ামী লীগের পক্ষে তারা অবস্থান নিয়ে নিল। এর প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূস জনাব একেবারে অনিচ্ছা সত্ত্বে, আগেই বলে রাখি এখানে কিন্তু মূল ব্যাপার হলো যে যেভাবে আন্দোলন হয়েছিল এবং যেভাবে সেনাবাহিনী এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছিল, তাতে করে মূলত সবাই ধারণা করেছিল যে একটা অনিবার্য সামরিক শাসন আসবে, আর যদি সামরিক শাসন না আসে তাহলে 1-11 আদলে একটা 2-11 সরকার আসবে। এই কারণে জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার যারা সঙ্গী সাথী ছিলেন, তারা যদি শেষ মুহূর্তে শেখ হাসিনার সঙ্গে সহযোগিতার যে হাত তার ছিল, সেই হাতটি সরিয়ে না নিতেন এবং আন্দোলনকারীদের পক্ষে অবস্থান না নিতেন, এবং কেবলই মাত্র গণভবনের যদি প্রোটেকশন তারা দিতেন, এবং এখন যদি শেখ হাসিনাকে বাংলাদেশে তারা রেখে দিতেন, ইতিহাস ভিন্ন হতো। ফলে এখানে পুরো সেনাবাহিনী 11 সময়ের যারা যে কাজটি করেছে, ঠিক সেম কাজটি তারা শেখ হাসিনার সঙ্গে করেছে। তবে পার্থক্য হলো এই, 11 পরে তারা যেভাবে নিজেদের লোক ক্ষমতায় বসিয়েছে এবং ক্ষমতার পেছনে থেকে মূলত তারাই সবকিছু চালিয়েছে। তো সেই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের মতো এবার ওয়াকারুজ্জামান আসলে এরকম কোনো ক্ষমতা প্রয়োগ করেননি, এবং এখনো পর্যন্ত জনাব ওয়াকারুজ্জামান এবং তারা যারা সঙ্গী সাথী আছেন, তারা 111-এর মাসুদ উদ্দিনের মতো জেনারেল, মানে ব্রিগেডিয়ার জেনারেল বাড়ির মতো
তারপরে হাসান মাসুদ চৌধুরীর মতো, মতিন সাহেবের মতো যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, ঠিক ওইরকম বিতর্কিত ভূমিকা তারা পালন করেননি। দ্বিতীয়ত হলো যে জেনারেল ওয়াকারুজ্জামান আসলে চাননি ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় তিনি আসুন, কিন্তু বিপ্লবীদের পছন্দ, নাহিদদের পছন্দের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস আসছেন। কিন্তু ইউনূস সাহেবের সঙ্গে ওয়াকারুজ্জামানের একটা ভালো সম্পর্ক কখনই ছিল না। তো এর ফলে এই সম্পর্কটি মাঝে মধ্যে এতটা অস্বস্তির অবস্থায় পৌঁছে গিয়েছিল যে আমরা তখন ভয় পেয়েছিলাম যে কোনো সময় ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়াকারুজ্জামানকে পদচ্যুত করবেন, অথবা ওয়াকারুজ্জামান ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে ক্ষমতা নিয়ে সরাসরি মার্শাল্লাতে চলে যাবেন। তো সেই কাজগুলো হয়নি। সেই কাজগুলো না হয়ে দেখা গেল যে যার মতো অবস্থায় থেকে জাস্ট ঢিল হাওয়া ছেড়ে দিল, সবকিছু দেশ এগুলো না। যারা শাসন ক্ষমতায় ছিলেন তারা শাসন চালাতে পারছিলেন না। যারা ম্যাটিকুলাস ডিজাইনে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে অন্য সবাই থেকে ক্ষমতা এনেছিলেন, তারা চিন্তা করলেন যে এই লোকের প্রতি নির্ভর করা যায় না। এই অবস্থা একটা হযবরল যখন হয়ে গেল, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস, অর্থাৎ যেভাবে ওয়াকারুজ্জামান নিজের অনিচ্ছা সত্ত্বেও ইউনূস সাহেবকে মেনে নিয়েছিলেন, তদ্রুপ ইউনূস সাহেব অনিচ্ছা সত্ত্বেও বিএনপিকে এবং তারেক রহমান সাহেবকে মেনে নিয়েছেন। সেখানে পর্দার আড়ালে বিএনপির সঙ্গে, এনসিপির সঙ্গে, জামাতের সঙ্গে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কিংবা আমেরিকার সঙ্গে আসলে কি কি সমঝোতা হয়েছে এটা আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না, জানতে পারি না। আমরা শুধুমাত্র একটা জিনিস দেখেছি যে বাংলাদেশে একটা মহা সর্বনাশ হয়েছে, আমেরিকার সঙ্গে একটা চুক্তি করা হয়েছে যেটিকে সবাই গোলামির চুক্তি বলছে। এই একটি বিষয় ছাড়া বাকি সমঝোতার যে বিষয়গুলো সেগুলো সম্ভবত উল্টে গেছে। তো সেই সম্ভবত উল্টে যাওয়ার কারণে বিএনপির ভাষা চেঞ্জ হয়ে গেছে, জামাতের ভাষা চেঞ্জ হয়ে গেছে, রাজপথ উত্তপ্ত হয়ে গেছে, পর্দার আড়ালে নানা রকম চক্রান্ত চলছে, ক্যান্টনমেন্ট, বিচারালয়, সেক্রেটারিয়েটে কি চলছে আমরা কিচ্ছু বলতে পারি না। এবং এরই মধ্যে যেটি হলো সেটি হলো পশ্চিমবঙ্গে উগ্রবাদী বিজেপি তারা ক্ষমতা লাভ করেছে, মমতা ব্যানার্জি পরাজিত হয়েছে এবং শুভেন্দু সবচেয়ে উগ্রবাদী যে নেতা বিজেপির, সে এখন সেখানকার মুখ্যমন্ত্রী। ধরা হয়ে থাকে যে শুভেন্দুর সঙ্গে আওয়ামী লীগের খুব ভালো সম্পর্ক, বিজেপির সঙ্গে তো অবশ্যই ভালো সম্পর্ক, আর মমতা ব্যানার্জির সঙ্গে জামাতের একটা ভালো সম্পর্ক ছিল। তো সেখানে মমতা ব্যানার্জি পরাজিত হওয়ার কারণে জামাতের কি সুবিধা হলো না অসুবিধা হলো এটা নিয়ে আলোচনা। কিন্তু আপনারা যেটি লক্ষ্য করবেন সেটি হলো আমাদের সীমান্ত ঘেরা পশ্চিমবঙ্গের যে সকল এলাকা রয়েছে, সীমান্তের এপারে প্রায় সবগুলো সংসদীয় আসনে জামাতের প্রার্থী জিতেছে, আর ঠিক ওপারে সবগুলো আসনে শুভেন্দুর প্রার্থী অর্থাৎ বিজেপির প্রার্থী জয়লাভ করেছে। তো ক্ষমতা আসার সাথে সাথে শুভেন্দু ধর্মীয় উগ্রবাদ বলতে যা বোঝায় প্রায় সবগুলো সে এবং তার লোকজন করা শুরু করেছে। গরু কুরবানি দেওয়া যাবে না, মসজিদে গিয়ে যখন মুসলিমরা নামাজ পড়ছে তখন তারা সেখানে গিয়ে শাখা ঢোল পেটাচ্ছে, তারপর মুসলমানদেরকে অপমান করে নানা রকম কথা বলছে। তারা কলকাতার মুসলমানদেরকে তারা পুশিং করে বাংলাদেশে পাঠাবে, সীমান্ত 100% সিল করে দেবে। এরপর যে সকল বাংলাদেশি লোকজন বিশেষ করে মুসলিমরা রয়েছে তারা অভিযোগ করছে তাদেরকে ঠেলে ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দেবে। নানা রকম উগ্র কথাবার্তা বলার সাথে সাথে মসজিদে আক্রমণ চালাচ্ছে। এবং পশ্চিম বাংলার কলকাতার, মুর্শিদাবাদের, হুগলির যে কোনো ঘটনা কিংবা আসামের, ত্রিপুরার যে কোনো ঘটনার সঙ্গে সঙ্গে বাংলাদেশে প্রতিক্রিয়া তৈরি হয়। শুভেন্দু ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে আমাদের সীমান্ত গরম হয়ে পড়েছে, সীমান্তে অনেকবার গোলাগুলি হয়েছে। আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স যেটা আছে বিজিবি বর্ডার সিকিউরিটি গার্ড, আর ওদের বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা প্রায় গুলি বিনিময় করছে। প্রথম দিকে বিএসএফ ঠিক আগের জমানার মতো বেশ কয়েকবার গুলি করেছে, কিন্তু যখন আমাদের বিজিবি রুখে দাঁড়িয়েছে এখন সেই গুলাগুলিটা নিজেদের মধ্যে সামরিক পর্যায়ে গুলাগুলি হচ্ছে, কিন্তু নিরীহ জনগণকে এখন তারা গুলি করতে পারছে না। এর মধ্যে 4 থেকে 5 জন লোককে, ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঢুকানো হয়েছিল, পুশিং করা হয়েছিল।
এখন পরিস্থিতিটা যেহেতু ভারত এবং বিজেপি এককভাবে আগের মতো ব্যবহার করতে পারছে না, এখন তারা সিদ্ধান্ত নিয়েছে যে 5 জনকে তারা পুশিং করেছিল তাদেরকে আবার ফেরত নেবে। তো এরকম যখন একটা টানা হেঁচড়া চলছে দেশের ভেতরে, নানা রকম টানা হেঁচড়া, ঠিক ওই সময়টিতে আবার ওখানে উগ্রবাদ, মানে হিন্দুত্ববাদ, উগ্রবাদ এবং শুভেন্দ্র সব মিলিয়ে এরকম একটা পরিস্থিতি তৈরি করেছে যে বাংলাদেশে মুসলিম জাতীয়তাবাদ, এই মুসলিম জাতীয়তাবাদ জাগ্রত হয়ে যাবে। এবং মুসলিম এই জাতীয়তাবাদ যখনই জাগ্রত হবে, এটাকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, এটাকে অর্গানাইজ করার ক্ষমতা এবং এটাকে মোবিলাইজ করার ক্ষমতা একমাত্র বাংলাদেশে জামায়াত ইসলামের আছে, আর কারোরই নেই। আর পশ্চিমবঙ্গের যে কোনো ঘটনা নিয়ে যদি আমাদের দেশ উত্তাল হয়, অথবা ভারত এই বাংলাদেশে যে কোনো রকম 2 নম্বরই করে এই দেশের রাজনীতি এবং অর্থনীতিকে উত্তাল করার চেষ্টা করে, তাহলে এই মুহূর্তে বিএনপি যে ডিসঅর্গানাইজড অবস্থায় আছে, মারাত্মক ডিসঅর্গানাইজড অবস্থায় আছে, তাদের পক্ষে সরকার চালানো বা সরকারের কার্যক্রম চালিয়ে নেওয়া বলতে গেলে অসম্ভব। বিশৃঙ্খলা, জনরোষ, আন্দোলন কোনটা যে হবে বলা যায় না। ইতিমধ্যে বিএনপি এবং এনসিপি মধ্যবর্তী নির্বাচনের কথা বলেছে। সেটা কবে? 2.5 বছর পরে, নাকি 2.5 মাস পরে, নাকি 2.5 দিন পরে, আমরা জানি না। আজকের যে ভিডিওটা যখন করছি, এই সময়টিতে সারা বাংলাদেশই বলতে গেলে মানে উত্তপ্ত। জামাত এবং এনসিপির যারা লোকজন আছে কারো মুখে হাসি নেই, তারা সবাই খুব বিক্ষুব্ধ। বিএনপির যারা লোকজন আছেন তাদের কারোর মুখে হাসি নাই, সবাই মারাত্মকভাবে বিক্ষুব্ধ এবং যে যার মতো করে একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করছে। এবং এই অবস্থাতে যদি সরকার বিপদে পড়ে, বিপত্তিতে পড়ে, আওয়ামী লীগ যদি পিছন থেকে বাতাস দেয়, অথবা সেখানে জামাতের সঙ্গে আওয়ামী লীগের যদি একটা সমঝোতা হয়ে যায়, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের এই ঘটনার কারণে জামাত যদি ক্ষমতা লাভ করে, ক্ষমতা চলে আসে, সবাই আশ্চর্য হলেও আমি অন্তত আশ্চর্য হব না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঝিনাইদহে কালেক্টরেট মসজিদের সামনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির উপর যখন ডিম নিক্ষেপ করা হয়, এরপর সেখানে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া, একটা সংঘর্ষের মতো পরিস্থিতি তৈরি হয়। সেই ঘটনার মধ্যে কেউ একজন কোমর থেকে কিছু একটা বের করছিলেন। এরপর পাশে থাকা একজন পাঞ্জাবি পরা যুবক এসে তাকে নিবৃত করছিলেন বা সেটা বের না করার জন্য বলছিলেন, এরকম দেখা গেল। ভিডিও দৃশ্যে আমরা যা দেখলাম এরকমই দেখা গেল। এরপর থেকেই অনেকে স্ট্যাটাস দিলেন, অনেকেই বলা শুরু করলেন এরা ছাত্র দলের নেতাকর্মী, এবং যেটা বের করছিলেন সেটা মূলত পিস্তল, আগ্নেয়াস্ত্র। মূলত নাসির উদ্দিন পাটোয়ারিকে হত্যা করার জন্য ছাত্র দলের নেতারা এটি নিয়ে গেছেন। অনেক এনসিপির শীর্ষ নেতা এটা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। আমি অনেকেই দেখেছি যাদের স্ক্রিনশট, যাদের স্ট্যাটাস ভাইরাল হয়েছে, এখন অনেকগুলোই ডিলিট করে দেওয়া হয়েছে। তারা সেখানে স্পষ্টত লিখেছিলেন ছাত্র দলের নেতারা সেখানে অস্ত্র নিয়ে গেছেন, নাসির উদ্দিন পাটোয়ারি এবং তার সঙ্গী যারা রয়েছেন তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে তারা আগ্নেয়াস্ত্র নিয়ে গেলেন। জামাত শিবিরের অনেক শীর্ষস্থানীয় নেতারাও একই কথা বলেছেন। অনেক অনুসন্ধান করা হলো, অনেক ঘাটাঘাটি করা হলো, শেষ পর্যন্ত পত্রিকায় রিপোর্ট হলো যে দুজন কোমর থেকে কিছু একটা বের করছিলেন, বা একজন বের করছিলেন, আরেকজন এসে নিবৃত করছিলেন, বা এটা লুকিয়ে রাখার কথা বলছিলেন, এই দুজনের কেউই ছাত্র দলের নেতা নন। খুব ইন্টারেস্টিং বিষয়, যাদেরকে নিয়ে গোটা একটা দিন নেতিবাচক প্রচারণা হইল যে ছাত্রদল অস্ত্র নিয়ে গেল নাসির উদ্দিন পাটোয়ারিকে হত্যা করার জন্য, একদিন পরে আমরা জানতে পারলাম তারা কেউই ছাত্র দলের নেতা নন, বরঞ্চ তারা নাসির উদ্দিন পাটোয়ারির অনুসারী। এখন প্রশ্ন হইল কোমরে যেটা ছিল সেটা কি অস্ত্র কিনা? আমি এসব সব কিছুরই উত্তর দিব। পাশাপাশি এনসিপির আরেক নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার একটা বক্তব্যেরও আমি জবাব দেব, এবং জবাব দেওয়া উচিত বলে আমি মনে করি। নাসির উদ্দিন পাটোয়ারির ওই ঘটনা, সেখানে যারা কোমর থেকে কিছু একটা বের করছিলেন সেটা মূলত পিস্তল নয়, সেটা চাইনিজ লাঠি। আপনারা যারা এগুলোর সঙ্গে যুক্ত আছেন অনেকে এটা চেনেন। এটা ইলেকট্রিক শক দেওয়া যায় কিনা আমি জানি না, তবে এটাকে আত্মরক্ষার লাঠি বলা হয়। কোনো লাঠি দিয়ে আত্মরক্ষা হয় কিনা, সাপ ছাড়া আর কোনো কিছু থেকে বাঁচা যায় কিনা এটা আমি জানি না। তবে এই দুজনই নাসির উদ্দিন পাটোয়ারির অনুসারী, বলতে পারেন এনসিপি নেতা। এটা বলছেন এনসিপির খোদ একজন নেতাই। তবে আমি স্থানীয়ভাবে খোঁজ নিয়ে দেখেছি তারা নাসির উদ্দিন পাটোয়ারিকে পছন্দ করেন, ভালোবাসেন, নাসির উদ্দিন পাটোয়ারির সমর্থক। কেননা তারা বিএনপির যেভাবে বিষোদ্গার করেন
এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপিকে যেভাবে গালিগালাজ করেন, যেভাবে কটু ভাষায় কথা বলেন, যেভাবে আক্রমণাত্মক কথা বলেন, এটার কারণে তাকে পছন্দ করেন। তারা মূলত জামাত শিবিরের কর্মী, এটা আমি স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানতে পেরেছি। তা আমি একটু এনসিপি নেতার বক্তব্য শুনি। যে দুইজন কোমর থেকে কিছু একটা বের করছিলেন, যারা গত একটা দিন নাসিরউদ্দিন পাটোয়ারিকে হত্যা করা হবে বা যারা হত্যা করার জন্য সেখানে গিয়েছিল এরকম প্রচার করা হচ্ছিল, তারা কারা আপনারা জেনে যাবেন। একজনের নাম আশিক, আরেকজনের নাম সিয়াম। এনসিপির যুগ্ম সদস্য সচিব, কেন্দ্রীয় নেতা তারেক রেজা বলছেন আশিক ও সিয়াম স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তারা এনসিপি করে না। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিকে তারা ভালোবাসেন। তারা ঝিনাইদহের সফরের খবর পেয়ে স্বেচ্ছাসেবক হতে আগ্রহী হন। আশিক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত, আর সিয়াম একজন জুলাই যোদ্ধা। তাদের কাছে কোনো অস্ত্র ছিল না, এটা ছিল একটা স্ট্রিজ বলতে যেটা বড় করা যায়, ছোট করে ফোল্ড করা যায়, বড় করে এটা দিয়ে শকটক দেওয়া যায় কিনা আমি জানি না, তবে এটা নাকি আত্মরক্ষার লাঠি। এটা এক ধরনের লাঠি। তিনি বলছেন হামলাকারীরাই মূলত এই লাঠি এনেছিল। তারা বলছেন যে যারা কোমর থেকে বের করছিলেন এই লাঠি তারা আনেনি, এনেছিল হামলাকারীরা, তাদের থেকে এরা কুড়িয়ে পেয়েছে। তো এটা আসলে বিশ্বাস করার মতো কিনা, আপনারা এটা বিশ্বাস করার মতো হইলে আপনারা মেনে নিয়েন। তিনি বলছেন হামলার এক পর্যায়ে আশিকের চোখে পড়লে তিনি কেড়ে নিয়ে নিজ কোমরে রাখেন। তো এনসিপি নেতারা ধরলাম যে ছাত্র দলের মতো সংঘর্ষ করে না, করতে পারে না। ছাত্র দলের নেতার কাছ থেকে থাকা লাঠি বা একটা স্ট্রিজ নাকি একজন এনসিপির স্বেচ্ছাসেবক কেড়ে নিতে পারবেন, এটা আমি অন্তত বিশ্বাস করি না। আমি মনে করি এটা তিনি এনেছেন। তিনি আরো বলছেন পরে হামলা বেড়ে গেলে সিয়ামও আশিকের কাছ থেকে ওটা নিতে চান, ওটা আশিক দেননি। এই ছবি ভাইরাল হচ্ছে পিস্তল হিসেবে। ছাত্রদলের কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন নাসির, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, এটা নিয়ে তিনিও একটা স্ট্যাটাস দিয়েছেন। তিনি স্পষ্টত বলেছেন তারা জামাত শিবিরের কর্মী। আমিও স্থানীয়ভাবে যে খোঁজ নিয়েছি, স্থানীয়ভাবে অনেকেই আমাকে বলছেন তারা জামাত শিবিরের কর্মী, তবে আমি একেবারে পুরোপুরি কনফার্মলি আপনাদেরকে বলতে পারছি না। এটা স্থানীয় লোকাল সাংবাদিক যারা আছেন তাদের কেউ কেউ আমাকে জানিয়েছেন। অর্থাৎ ছাত্রদলকে কেন্দ্র করে ওইখানে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং ছাত্রদলের নেতাকর্মীদের একটা বাদানুবাদকে কেন্দ্র করে সেখানে ডিম ফোটানো হলো নাসিরউদ্দিন পাটোয়ারির মাথায়। এরপর সেখানে লঙ্কা কাণ্ড বাঁধলো। অনেকেই বলছেন এই ডিমটা কি পারমাণবিক বোমা কিনা, যেভাবে অভিনয় করা হচ্ছে যে ওইরকম আহামরি তো কিছু হয় নাই, পারমাণবিক বোমার মতোই অ্যাক্টিং করা হচ্ছে। আমরা দেখেছি অনেক ঘটনা যেগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ে ঘটেছে। অনেক মানুষ মার খেয়েছে, মামলা হয়নি। অনেক মানুষকে, নিরপরাধ মানুষকে মারা হয়েছে, কিন্তু কোনো মামলা পর্যন্ত তারা দিতে পারেনি, এবং মামলা করতে গেলে উল্টা তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তার মানে এই নয় যে আগের ঘটনায় মামলা হয়নি তার মানে এখন নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডিম মারলে মামলা করা যাবে না। আমরা দেখেছি আগে আদালতে ওইখানে সেখানে কিভাবে আওয়ামী লীগের ফ্যাসিস্ট বলে বা আওয়ামী লীগের দোসর বলে কিভাবে ডিম ছুঁড়ে মারা হয়েছিল, কোনো মামলা নেওয়া হয়নি, এবং মামলা করতে গেলে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এখন ডিম মারার জন্য মামলা হইল, খুবই ভালো কথা, দেশে আইনের শাসন বাস্তবায়ন হচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানে দাঁড়িয়ে বললেন আইনমন্ত্রী মূলত মাফিয়া, তার লোকেরাই তাকে সেখানে হামলা চালিয়েছেন। তিনি উত্তরবঙ্গে গেলেন। উত্তরবঙ্গের অন্যতম একজন নেতা আসাদুল হাবিব দুলু, উত্তরবঙ্গের যারা লোকজন আছেন তারা অনেকেই আসাদুল হাবিব দুলুকে নিয়ে এখনো স্বপ্ন দেখেন। তারা মনে করেন আসাদুল হাবিব দুলু তাদের সেখানে যে তিস্তা নিয়ে যে চুক্তি আছে এবং তিস্তা কেন্দ্রিক যে বোঝাপড়া আছে সেগুলো তিনি রাজনীতি ব্যক্তি হিসেবে তিনি সমাধান করে দিবেন। এবং ইলেকশনের আগে বিএনপি যে বড় একটা মুভমেন্ট করেছিল, সেই মুভমেন্টের বড় একটা পার্ট ছিলেন সেই আসাদুল হাবিব দুলু। তাকে তিনি মাফিয়া বলে এসেছেন সেখানে। নাসিরউদ্দিন পাটোয়ারি আসাদুল হাবিব দুলুকে মাফিয়া বলে এসেছেন সেখানে। তিনি ঝিনাইদহে দাঁড়িয়ে আইনমন্ত্রীকে মাফিয়া বলেছেন। মানুষের বাকস্বাধীনতা থাকা ভালো, কিন্তু আপনি এরকম বাকস্বাধীনতা ব্যবহার করবেন যে বাকস্বাধীনতাটা আসলে আমার বাকস্বাধীনতা কেড়ে নিবে। যখন আপনি বেশি বলবেন তখন সরকার দেখা গেল যে এটা দমানোর জায়গায় চলে গেল, তখন এখন যে স্বাভাবিক পর্যায়ের যে বাকস্বাধীনতা আছে সেটাও তো হরণ হয়ে যাবে। দেখেন, আমার কথাটা কিন্তু মিসইন্টারপ্রিট করেন না, কিন্তু এই জায়গা থেকে আমি যেটা বলার চেষ্টা করছি যে আপনি বলার স্বাধীনতা আছে, তার মানে আপনি যাতা বলতে পারেন না। আপনি একজনকে মাফিয়া বলাই মানে আপনি উইদাউট এনি ইনফরমেশন, উইদাউট এনি এভিডেন্স আপনি যখন মাফিয়া বলে দিচ্ছেন, আপনি মূলত সেই রাজনৈতিককে তার যে খারাপ বা তিনি খারাপ না হয়েও যে তার খারাপ প্রচারটা আপনি করছেন, এটা কিন্তু তার ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলবে। আমি সেটাই বলার চেষ্টা করছি। এই জায়গা থেকে নাসিরউদ্দিন পাটোয়ারির
তিনি সেখানে দাঁড়িয়ে বললেন, অথচ ঝিনাইদহের 4টি আসনের 3টি আসনের এমপি হইলই জামাতের নির্বাচিত এমপি। সেই জায়গায় নাকি জামাতের সঙ্গে বিএনপি পেরে উঠবে এবং জামাতকে ডিঙিয়ে বিএনপি নাকি সেখানে বড় বড় ধরনের অনেক কিছু করে ফেলতে পারে। অর্থাৎ আমার বোঝে আসে না। এখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে বক্তব্য, তিনি বলছেন আমাদেরকে ভায়োলেন্স দেখায়েন না, ভায়োলেন্স করলে আমাদের থেকে ভালো কেউ করতে পারবে না, মানে ভায়োলেন্স চাইলে আমাদের থেকে বেশি কেউ করতে পারবে না। এখানে তিনি অকপটে স্বীকার করছেন যে জুলাই আগস্টে তারা ভায়োলেন্স করেছেন, জুলাই আগস্টে ভায়োলেন্স হয়েছে, আওয়ামী লীগ সরকারের দিক থেকেও অন্যায় হয়েছে, আন্দোলনকারীরাও অন্যায় করেছেন। কোনো অন্যায় ছাড়া একটা সরকারকে হটানো সম্ভব না, খোদ সরকারকে হটানোটাই একটা অন্যায় কাজ, কিন্তু দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই অন্যায় কাজ দেশের মানুষ করে। কিন্তু প্রশ্ন হইল, ওই সময় যে ভায়োলেন্সগুলো করেছে বা মানুষ যে ভায়োলেন্সের জবাব দিয়েছে, প্রশাসনিক ভায়োলেন্সের যে জবাব মানুষ ভায়োলেন্সের মধ্য দিয়ে জবাব দিয়েছে, তাদের মুখে বা তাদের চোখে চোখ রাখিয়ে বা তাদের গুলি নিজেদের বুকে রেখে যে ভায়োলেন্সের জবাবটা দিয়েছে, সেই মানুষগুলো তো এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে নেই। বিএনপি সে ভায়োলেন্সে ছিল, সেই ভায়োলেন্সের তারা নির্যাতিত হয়েছে এবং ভায়োলেন্স তারা নিজেও করেছে। বিএনপির নেতাকর্মীরা নিঃসন্দেহে জুলাই আগস্টে অনেক জায়গায় অগ্নিসংযোগ করেছে, এনসিপির এখন যারা নেতা তারাও অনেকে করেছেন এবং তাদেরকে অনেক কিছু প্রতিহত করতে হয়েছে। অর্থাৎ ভায়োলেন্স উভয় পক্ষকে করতে হয়েছে। কিন্তু যে শ্রমিক শ্রেণী, যে হকার শ্রেণী কিংবা হচ্ছে যে কৃষক শ্রেণী যে ভায়োলেন্স করেছেন, সেই কৃষক, সেই শ্রমিক, সেই হকার, সেই নিম্ন আয়ের মানুষ, সেই গার্মেন্টস কর্মীরা এখন কি আর আপনাদের সঙ্গে আছে? সেই বিএনপি এখন কি আর আপনাদের সঙ্গে আছে? ভায়োলেন্স করলে আপনি বিএনপির একটা উইংয়ের সঙ্গেও পেরে উঠবেন না, এটা হচ্ছে চরম সত্য কথা। বিএনপি আপনাদেরকে ছাড় দিচ্ছে বিদায় আপনারা এখনো ভালোভাবে রাজনীতি করতে পারছেন। আমি এটা এজন্য বলছি, কাউকে কখনো ভায়োলেন্সের হুমকি দেওয়া উচিত না। এবং ওই নাসিরউদ্দিন পাটোয়ারির উপর যে হামলা হয়েছে আমি সেটাও সমর্থন করিনি, এটা খুবই জঘন্য এবং নেক্কারজনক কাজ হয়েছে। পাশাপাশি নাসিরউদ্দিন পাটোয়ারিও দীর্ঘদিন ধরে এই হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে তার উপর এরকম হামলা হয়। নুরুল হক নূর যেভাবে মার খেয়ে খেয়ে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তিনিও সেভাবে চাচ্ছেন এমপি মন্ত্রী হওয়ার। কিন্তু নূরের যে প্রেক্ষাপট, তারা একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছেন আর তিনি একজন নির্বাচিত সরকারের বিরুদ্ধে কথা বলে নুরুল হক নূর হওয়ার চেষ্টা করছেন বা সেরকম রাজনীতিক হওয়ার চেষ্টা করছেন, যেটা খুবই অপপ্রয়াস বলেই আমার কাছে মনে হচ্ছে। এবং খুব ইন্টারেস্টিংলি ছাত্র দলের নেতারা গুলি নিয়ে, পিস্তল নিয়ে সেখানে গিয়েছেন, নাসিরউদ্দিন পাটোয়ারিকে হত্যা করতে গেছেন, এরকম কথা বলা প্রচারের পর আমরা জানতে পারলাম তারা আসলে ছাত্র দলেরই কেউ না, তারা এনসিপির সমর্থক, জামাত শিবির কর্মী হিসাবে পরিচিত, নাসিরউদ্দিন পাটোয়ারির অনুসারী হিসাবে পরিচিত। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।